guys, this is Mo. আর এই যে বসে আছে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে আরজে ইরফান এবং আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তার পরিচয়টা এই মুহূর্তে দিচ্ছি না, আপনারা একটু পরে সরাসরি দেখতে দিচ্ছি, পাচ্ছেন। একটু ওয়েট করতে হবে। চল। শুরু করি আগে। ওকে। এই মুহূর্তে আপনারা শুনছেন রেডিও আমার 88.4 FM এবং এই মুহূর্তে চলছে ফিল্মি টকিজ, সাথে আছে ইরফান এবং আমাদের পাশে সাথে আছে কিন্তু মৌ এবং যিনি আমাদের সামনে বসে আছেন এবং এই মুহূর্তে একটা ছোট্ট একটা হাসি দিলেন। তার নামটা বলবো, তবে তার নামটা বলবো তার আগে মানে ব্যাপার হচ্ছে কি জানো, যে অনেকক্ষণ ধরে আমি জানি অনেকেই বসে আছে তার কণ্ঠস্বর শোনার জন্য, এবং যে হাসিটা আমি অফেরে বা এখন দেখতে পাচ্ছি সেই হাসিটা আসলে শোনার জন্য। এবং সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা আমাদের দেশের অনেক জনপ্রিয় একজন অ্যাক্টর বলবো, মডেল বলবো, তারপর অনেক সুন্দর একজন মানুষ, অনেক সুন্দর মনের একজন মানুষ, যিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন একটা ধারা অ্যাড করেছে। অবশ্যই। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের সবার প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের কাছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি শুরুতে একটু, যেহেতু এটা ফিল্ম নিয়ে কথা হবে, তবে তার আগে যেহেতু ঈদ চলছে, এই ঈদটা আপনার কেমন কাটছে? অনেক সুন্দর চলছে, যে সিনেমা, নতুন লাইফ, তারপরে আবার নতুন করে কামব্যাক করা, নতুন ফ্যামিলি, সবকিছু মিলে একদম ডিফারেন্ট। তবে অবধি যেটা হয় যে ছোটবেলায় হয়তো একটা স্বপ্ন থাকে যে আমি হয়তো ফিল্মে কাজ করব, আমি হয়তো ডাক্তার হব অথবা ইঞ্জিনিয়ার হব, এরকম কোনো স্বপ্ন ছিল যে না আমাকে এই সাইডটাতে যেতে হবে? না, এটা অবশ্য অনেকবার বলেছি, তারপরে রেডিওতে বলবো। সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে ডান্স করতাম, আমার খুব ইচ্ছে ছিল নৃত্যশিল্পী হওয়ার, বাট নেভার মাইন্ড, বিকজ আমি যে সিনেমার হিরোইন, এখানে আমাকে নাচতে হয়। যদিও ওটা ছিল পার্টিকুলার আমি হব হচ্ছে ডান্সার, বা আমি ডান্স করব, আমার খুব ভালো লাগে। এবং এই ডান্সের কথা কিন্তু গতকাল ইমনা এসে বলেছিল, গতকাল কিন্তু ইমন আমাদের সঙ্গে ছিল এবং আপনার ডান্সের কথা কিন্তু বলেছিল। আর আমরা যতদূর জানি যে আপনার ডান্সের, আপনি খুব ভালোবাসেন নাচতে, তাই তো? এবং আপনার নাচের শোটা হচ্ছে শিল্পকলা একাডেমি থেকে। আচ্ছা, তো নাচের শুরুটা এবং হচ্ছে এই মুভির ইন্ডাস্ট্রিতে আসা, এই ব্যাপারটা একটু শুনতে চাই। আমি ক্লাস 3 যখন পড়ি তখন হচ্ছে আমি ডান্স শিখি। আর আমার ডান্সের পেছনে যেটা বেশি আমার ছিল সাপোর্ট, সেটা হচ্ছে আমার মা। কারণ আমার মা হচ্ছে নিজেই ডান্স করতে পছন্দ করতেন, বাট আনফরচুনেটলি তাদের তো অনেক আর্লিয়ার বিয়ে হয়ে যায়, যার কারণে ওই স্কোপটা তারা পায় না। সেম থিং, তখন আমার মা ফিল করলেন যে ঠিক আছে, আমি যেহেতু সবার ছোট বাসায়, তো আমাকে বললেন যে ওকে না শেখাবো। তো আমাকে নিয়ে মা ডান্সের স্কুলে যেতেন। আমি বগুড়ার মেয়ে, বগুড়ায় আমরা এখন শিল্পগোষ্ঠী একটা সংস্থা আছেন, ওইখানে আমি শিখতাম। তো ওইখানে আমার মা নিয়ে যেতেন। সো এরকম করতে করতে দেখা যাক, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমি ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু লুকিয়ে আর কি ওদের কাছ থেকে টিফিনে টাকা টোকা জোগায় আমি হচ্ছে ওই লাক্স ফটোসুন্দরীতে আমি ফটোশুট করি। ফটোশুট তো করি না, সরি, আমাদের মানে আমাদের এলাকার একটা হচ্ছে স্টুডিও ছিল, সেখানে ফটো উঠানোর পর ওই পেপার কাটিং দিয়ে আমরা পাঠিয়ে দিই, আমরা সবাই মিলে। দেন হয় কি 25-এর মধ্যে আমি থাকি, তখন জেলায় ওরা এসে আর কি ফটোশুট করবে। তো সেম ওরকম আমার বাসায় আসলো, তখন তো বাসায় কি ব্যাপার, এটা কি করে, তো তখন আর কি সবকিছু আমার বলা যে এইভাবে। তারপরে হয়তো ওরা ফটোশুট করে তখন টপ 10-এ আমাকে নিয়ে আসে। টপ 10-এ নিয়ে আসার পর যে ওই শুটগুলো ওরা করেছিল, সেই ফটোগুলো আমি চেয়েছিলাম, তারা আমাকে দিয়েছিল, আমি নিয়েছি। তো ওটা আমার কাছে ছিল। সামহাও আমার একটা হচ্ছে মামা ডাকি আমি, বগুড়াতে উনি থিয়েটার করতেন, এখন তো নাটকের অনেক বড় একজন ব্যক্তিত্ব, আহসানুল হক মিনু। তো মিনু মামা আমাকে বললেন যে আমি একটা আমজাদ আঙ্কেলের একটা সিনেমা হচ্ছে, আমজাদ সাহেবের একটা সিনেমা হচ্ছে, তো চল তোকে আমি ওখানে একটু কিছু কাজ করাই দিত। তো অনেক শখ, আর বিশেষ করে মাকে বৌদি ডাকেন, বৌদি তো অনেক শখ। তো আচ্ছা ঠিক আছে। আর আমজাদ সাহেব বলতে তো মা একদম অজ্ঞান, কারণ গোলাপি এখন ট্রেনে, অনেক সিনেমার এক্সাম্পল তারা জানেন। তখন আমি আর কি মামাকে নিয়ে যাই, মামার সাথে আমি আসি ঢাকায়, এসে আমি ছোট্ট একটা অ্যাপিয়ারেন্স করি শাবনাপুর বান্ধবীর ক্যারেক্টার কাল সকালে। এটা করে আমি আবার যেহেতু ক্লাস 9-এ পড়ি, তো আমাকে আবার ব্যাক করতে হয় বগুড়াতে।
তো বগুড়াতে এরকম চলছে চলছে, তো আমার যে ছবিগুলো ছিল মামা আবার এটা সামহাও আমার কাছ থেকে নিয়ে দাদু দিয়েছিল, সুভাষ দাদু। আমি অনেক লাকি যে দাদুর একটা ডিরেকশন আমি পেয়েছি। তো সেটা হচ্ছে যে আমার ক্যারেক্টারটা ছিল যে পপি আপু ছিলেন, মানে ও আমার ছেলে, সিনেমাটা নাম বেস্ট ফিল্মের। তো ওইটাতে ওনার যে ছেলে থাকে তার একটা পেয়ার লাগবে। আচ্ছা, তো ওটা খুব ছোট একটা অ্যাপিয়ারেন্স, পরে ওটা হচ্ছে গিয়ে আমি করি। ওটা করার পর এফআই মানিক আর কি ওনার কোটি টাকার কাবিন মুভির জন্য একটা নিউ ফেস খুঁজছেন। ইনফ্যাক্ট ট্যালেন্টেড হতে হবে, নাচ জানা শিখতে হবে, বিকজ অফ নাচটা। এই মুভিটা কোটি টাকার কাবিন এটা কিন্তু প্রচুর সাড়া ফেলেছিল এবং অপু বিশ্বাস কিন্তু তখন সবার হৃদয়ে ছিল হয়তো। তো পরে হয় কি আমি কোটি টাকার কাবিনে তখন আমাকে আর কি মিনিমাম বা এই মেয়েটাকে এরকম করে আমাদেরকে ফোন করা হয়। তো তখন মানে ফার্স্ট টাইমে বাসা থেকে বলেছে এত বড় মুভি, হিরোইন মানে অ্যাকচুয়ালি আছে না, আমরা তো ওইভাবে ইউজড না আমরা ফ্যামিলি থেকে। আর আমি যে দুটো কাজ করছি তাতে দেখেছি যে একটা নায়িকাকে অল টাইম ইনভলভ হতে হয় একটা সিনেমায়, এটা আমাদের আইডিয়া ছিল না। তো আমরা তো বগুড়ায় থাকি, ঢাকায় তো আমাদের থাকাটা না, স্টেটা তো এখানে না, তো এত লং টাইম আমরা কোথায় থাকবো, এই চিন্তা করে আমরা ভাবি যে না করবো না। পরে যখন আমাদেরকে পুরো আর্টিস্টের সিরিয়াল দেওয়া হলো যে রাজ্জাক আঙ্কেল আছেন, ফারুক সাহেব আছেন, সুজন ভাই আছে, তারপরে মিশা ভাই আছে, আমার হিরো আছে শাকিব খান, তো সবকিছু মিলে আমার মা একটু ইন্টারেস্টেড হলেন যে রাজ্জাক সাহেব তার তো একদম স্বপ্নের নায়ক, একবার তারপরে এই সুবাদে এখানে আসা। আর আমি ফার্স্টে এসে আর কি আমাদের আত্মীয়র বাসায় উঠেছিলাম, ওইখান থেকে কোজার কাবিন করে আবার ভাবলো না সিনেমা করবো না। বাট যখন এটা রিলিজ হলো, রিলিজ হওয়ার পর যেন জাস্ট মেগা হিট বলে, ওই সময় তো সিনেমার হল ছিল প্রায় 700-750 মতো সিনেমা হল ছিল যখন কোজার কাবিন রিলিজ হয়েছে। তো তখন আবার ওনারা মানে মানিক ভাই তারপর ডিজল ভাই দুজনেই ফোন করলেন যে আমার প্রোডাকশন হাউস থেকে আমি আরো 3টা মুভি বানাবো, এই 3টাতে উপরে একবারে সাইন করবেন। আচ্ছা, মার তো একদম নাড়াচ্ছে না, আমি আর করতে দিব না, বিকজ আমার মেয়ে পড়াশোনার সমস্যা হবে, আর দরকার নাই। ওখানে আবার একটু যেটা একটু হয়ে গেছে কি ওইটাকে আমি করতে কি একটু সাকিবের সাথে একটু চোখাচোখি, যেটা হয়তো বা মার কাছে মনে হয়েছে যে ঠিক আছে ও পড়াশোনা নিয়ে বিজি থাকুক বা করুক, সিনেমায় গেলে হয়তো বা কি হতে পারি মা। আমার যেই পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো যখন অপদি বললো যে আগে আন্টি তাকে স্কুলে নিয়ে যেত, অর্থাৎ নাচের স্কুলে, এই যে একটা পজিটিভ দিক, সেই দিকটাকে আপনি কিভাবে দেখছিলেন অপদি? কিভাবে দেখছিলাম সেটা এখন বুঝতে পারছি। এটা হয়তো বা 1.5 বছর বা 2 বছর আগে বলে বুঝতে পারতাম না, বিকজ এখন আমার যেহেতু বেবি আছে আমি ফিল করি যে আমার বাচ্চা কি চাই, আমার বাচ্চাকে কি দেওয়া দরকার, এই যে ব্যাপারটা। ইনফ্যাক্ট আমি যেমন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা যেহেতু মা আর বাবা দুজনেই ফিল্মের, তো জয় তো ডেফিনেটলি ফিল্মে কেউ একজন হচ্ছে। আমি হার্ট করার মতো কোনো কথা বলবো না, সেটা হচ্ছে যে আমি খেয়াল করবো আমার বাচ্চা তো অনেকটাই ছোট, 8 মান্থ, তো আমি খেয়াল করবো যে ও চাইটা কি, ওর কোন সাইডটা পছন্দ, অ্যাকচুয়ালি বাবা মার প্রফেশনটাই নাকি ও পড়াশোনা করে কোনো একটা সাইডে যেতে চায়, এটা যে আমার একটা বাবা মা চাওয়া। তো ছোটবেলা থেকে আমার মা আমাকে খেয়াল করতেন, আমি একটু ক্লাস দেখলে ডান্স করতাম, তারপর হচ্ছে হয় না যে একটু মানে বাসায় হয়তো কোনো অকেশন আছে আমি গিয়ে ওটাতে একটু ইনভলভ হলাম। তো এইসব থেকে আমার মা ফিল করেছে যে না ও তো ডান্স পছন্দ করে। ইনফ্যাক্ট আমার মার ইচ্ছে ছিল যে সে ডান্স করবে, যেটা আমি ফার্স্টেই বললাম। তো সেইখান থেকেই কিন্তু আমাদের আর কি মা সাপোর্ট করা। সেম থিং আমি আসলে মা হওয়ার পর বুঝতে পারছি যে আমার মা আমাকে কেন সাপোর্ট করেছে। এই মুহূর্তে যে কথাটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে কাল সকালে এই মুভিটার মাধ্যমে কিন্তু আপনার অবশ্যই ডেবিউট ফিল্ম ছিল। এই মুভিটা সম্পর্কে আমার জানার নিজের পার্সোনালি অনেক আগ্রহ, এবং জানি যারা শুনছেন এই মুহূর্তে তারা প্রত্যেকেই শুনতে যাচ্ছেন এই কথাটি। অ্যাকচুয়ালি আমি তো এই সিনেমাটাতে একেবারেই মানে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, ওই সময়টা ছিল যে মিউজিক আমার একটা ছোট্ট ক্যারেক্টার, বাট এখন অ্যাজ এ উপবিশ্বাস সবাই বলা হয় যে গেস্ট অ্যাপিয়ারেন্স। ওইটা আসলে পুরো সিনেমাটার গল্পটা ইনফ্যাক্ট ওই সময় আমি জানতামই না। আমি জাস্ট জানতাম যে শাবনুর আপুর বান্ধবী, আমি হিন্দু একটা ক্যারেক্টার, আমি রেল লাইন দিয়ে হেঁটে যাব, তো ডেফিনেটলি হিন্দু বিবাহিত একটা মেয়ের কপালে সিঁদুর থাকে, সেটা দেখে শাবনুর আপু বলবে ও মা তোর মাথা ফেটে গেছে, এত রক্ত। জাস্ট এই 3টে কথা আমার জানা ছিল, আদারওয়াইজ কিছু ছিল না। আচ্ছা, আর এই মুহূর্তে একটু বন্ধুদেরকে বলতে চাই যারা শুনছেন, তারা যদি এই মুহূর্তে জয়েন করতে চান এবং অপুদির সঙ্গে কথা বলতে চান এবং আপনার মনের কথাগুলো জানাতে চান, তাহলে যে কাজটা করবেন আপনার সেলফোনের এসএমএস অপশনে চলে গিয়ে শুরুতে লিখবেন আর এ স্পেস দিয়ে আপনার নেম, স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন হচ্ছে অপুদিকে নিয়ে যত কথা রয়েছে জানাতে চান সবকিছু লিখে পাঠিয়ে দিন 6969 এই নম্বরটিতে। আমরা একটা মুভি নিয়ে আজকে কথা বলবো, তবে সেটা একটু পরে, সেটা এখন না। তবে তার আগে একটু জানতে চাই, একটু
কমার্শিয়াল দিকগুলো জানতে চাই, হ্যাঁ। যেমন হচ্ছে টিভি কমার্শিয়ালি কিছু কাজ করা হয়েছিল প্রথম তিব্বতের মনে হয়, হ্যাঁ, তিব্বতের তিব্বত, তারপর হচ্ছে ড্যানিশ। আমার ফার্স্ট কাজ হয়েছিল সেজান জুস। আচ্ছা, আমি আচ্ছা। তখন মানে 5-6 এ পড়ি। আচ্ছা সেজান জুস এটা করা হয়েছিল কক্সেস বাজারে। ওটা আমার করা হয়েছিল, তারপর আর কোনো করা হয়নি। তারপরে তো যে সিনেমার যে গল্পটা বললাম, এটা হচ্ছে এরপরে যেটা করা হয়েছিল ড্যানিশ কুকিজ, আমি আর নোবেল ভাই করেছিলাম। এটা আমার শুরুর দিকে, এটা 2000 আমার বিয়ের পর আফটার অল 2008 এর দিকে হবে ড্যানিশ কুকিজ। এরপরে আমি করেছিলাম তিব্বতে। আর একটা আমি করেছি এটা হচ্ছে গিয়ে ফ্রিজের মাই লাইফ ফ্রিজ, মাই লাইফ ফ্রিজ, মাই ওয়ান ফ্রিজ, নো মাই লাইফ লাইফ ফ্রিজ, রাইট, এক্স্যাক্টলি। তো মাই লাইফ ফ্রিজে একটা বিজ্ঞাপন করেছি। আর গত এই যে রোজার মধ্যে আই থিঙ্ক 25 রোজায় আমি একটা সাইন করলাম, আমি আর রিয়াজ ভাই। এটা হচ্ছে কি নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ওদের তত্ত্বাবধানে। সেটা হচ্ছে কি আমি রিয়াজ ভাই ওদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছি। আচ্ছা, আমরা কিন্তু একটা মিউজিক ভিডিওতেও দেখেছি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে হৃদয় যেখানে, হৃদয় যেখানে, হ্যাঁ, মিউজিক ভিডিওটার আচ্ছা, নাম। হ্যাঁ, আমরা আর একটু ওটা মিউজিক ভিডিও সম্পর্কে হ্যাঁ, ওটা আমাদের যে জেমস বায়ের গানের সাথে আমি এটা করেছিলাম। আচ্ছা আচ্ছা, অলরাইট। আর দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা কিন্তু আমাদের সাথে হচ্ছে ফেসবুক লাইভেও রয়েছে এবং এসএমএস এর মাধ্যমেও রয়েছে। আমরা কিছু এসএমএস নিয়ে অবশ্যই। অলরাইট, আমাদের সাথে মুনা জয়েন করেছিল যে হে অপুদি কি খবর, কেমন আছে, ঈদ মোবারক তোমাকে। আচ্ছা, আমাদের সাথে মিম জয়েন করেছিল, ওয়াও অপুদিকে শুনছি, আচ্ছা শুনতেই ভালো লাগছে, ঈদ মোবারক। আচ্ছা, অপুদিকে আচ্ছা, এখানে একটু কথা আছে, শুভ জানিয়েছে আমাদেরকে ঈদ মোবারক, কিন্তু অপুদিকে আরেকটু বেশি সুইট করে ঈদ মোবারক। আচ্ছা, তাহলে এসএমএস গুলো আবার পরে নিব, আমরা একটু আবার অপুদির কাছে ফিরে আসি। যেহেতু ঈদের তো একটা সালামি, একটা ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা, ছোটবেলায় কি টাইপের সালামি পাওয়া হতো বা এখন কি টাইপের পাওয়া হয় বা দিতে হয়? ছোটবেলার কথা বলতেই তো মানে খুব ইমোশনাল হয়ে যায়, কারণ এটাতে আর চাইলেও যে কেউই আমরা কামব্যাক করতে পারবো না। তো যেটা হয়েছে যে ছোটবেলায় যেটা করতাম, আমি তো অ্যাকচুয়ালি আমার রিলিজনটা তো হিন্দু, আমি তো হিন্দু সম্প্রদায়ের একটা মেয়ে। তো ওইভাবে তো ঈদকে ঘিরে কিছু করা হতো না, বাট যেটা করা হতো সেটা হচ্ছে যে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, আমার বান্ধবীরা, আমি তো গার্লস স্কুলে পড়তাম, তো আমার বান্ধবীরাও মেয়ে। তো ওদের হতো কি ঈদের দিন এরকম বেশি, আমি মানে আমাদের বগুড়াটা কিন্তু শহর একদম, মানে মফস্বল অনেকে ফিল করে যে গ্রামের বাড়ি, দেশের বাড়ি, নট দ্যাট। আমার বগুড়াটা একদমই জাস্ট আমার কাছে মনে হয় যে সেকেন্ড একটা ঢাকা, এরকম সবকিছু পাওয়া যায় অ্যাভেলেবেল। তো আমরা করতাম কি, রিক্সায় বসতাম, আমি এক সাইডে বসতাম, আমার বান্ধবী একটা এক সাইডে বসতাম, আর উপরে একজন বসতাম। তো ডেফিনেটলি আমার মা কখন একা ছাড়ে না, বাট এই যে রিক্সাতে আমি আগে যেতাম, আমার পেছনে আমার কাকা বা আমার মামা বা আমার দাদা যে কোনো একজন থাকতেন, যে আমরা কোথায় মুভ করবো। তো এরকম করে তোমার বান্ধবীদের বাসায় যাওয়া হতো, তো ওরা সালাম করতো, চকচকা নতুন 10 টাকার নোট, 5 টাকার নোট, খুব জোর 20 টাকা, 50 টাকা কখনো পাইনি। তো এরকম করে সবাইকে সালাম করে 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 আমার একবার অনেক টাকা জড়ো হয়ে গেছিল, মানে আমার রিয়েলাইজেশন 1000 টাকা। ও মাই গড, এই 1000 টাকা আমার জন্য এটা বিশাল ছিল। এক্স্যাক্টলি। তো 1000 টাকা আমি বইয়ের পাতায় রাখছি, কারণ কি 2 টাকা 5 টাকা করে তো 1000 টাকা অনেকটা হয়ে গেছে, মানে একটা জাস্ট বান্ডিলের মতো। তো পরে বইয়ের পাতায় রাখছি, কোথায় রাখবো, মা যদি নিয়ে নেয়, বাসায় একটা কাজে মেয়েছে, ও যদি আবার এখান থেকে নিয়ে ফেলে, কি করবো, কোথায় রাখবো, ড্রয়ারই খুঁজে পাচ্ছি না, ইনফ্যাক্ট খরচ করবো কি করে। তো পরে এই ব্যাপারগুলোকে অনেক মিস করি এবং আমার ওই বান্ধবীদেরকে মিস করি, তারা হয়তো বা এখন বিভিন্ন জায়গায় আছেন, কোথায় আছেন আদৌ অনেকের সাথে আমার ওইভাবে হচ্ছে যোগাযোগ হয় না। বাট থ্যাঙ্কস ফেসবুকের মাধ্যমে রিসেন্টলি আমার এক বান্ধবীকে আমি মানে কন্ট্যাক্ট করতে পেরেছি ছোটবেলায়। এক্স্যাক্টলি, ও হচ্ছে দক্ষিণ কোরিয়ায় থাকে, ও আমার অনেকই পছন্দের একটা ফ্রেন্ড শিমিম, ওকে আমি কন্ট্যাক্ট করতে পেরেছি। তো পরে ওর সাথে কথা হওয়ার পর অনেক ভালো লাগে যে ওই যে চাইল্ডহুড ব্যাপারটা না, যখন কথা বলা হয় তখন মনে হয় না যে আমি একজন অপবিশ্বাস বা আমার একটা গ্রেডুয়েশন চলে আসছে, যেটা আমার হয়তো বা বলা উচিত না। ওর সাথে কথা বলতে বলে কি, এই স্কুলে কি খবর রে, এটা হতো না, হ্যাঁ হ্যাঁ, না না না, মানে জাস্ট এই যে ব্যাপারটা এটা। আর এখনকার ঈদটা তো হচ্ছে মানে এখন রাইট নাও 2017 ঈদটা তো হচ্ছে গিয়ে একটু ভয়, সিনেমা রিলিজ, আর একটা সংশয়, কামব্যাক করছি, আর একটা দায়িত্ব, বেবি আছে, আর একটা মোস্ট অফ দায়িত্ব যে আমার একটা সংসার আছে। আচ্ছা, অসাধারণ। আচ্ছা, আর বেশ কিছু এসএমএস কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কাছে ঠিক এই মুহূর্তে রয়েছে, যেমনটা হচ্ছে আমাদের সাথে নীলা জয়েন করেছে,
আচ্ছা, আর কি অপুদি, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, ঈদ মোবারক। আচ্ছা, ঈদ মোবারক। অলরাইট, আমাদের সাথে আরো অনেকগুলো বন্ধুরা জয়েন করেছে। জয়েন করার নিয়মটা আরো একবার জানিয়ে দিচ্ছি। 6969 নাম্বারটা খোলা রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আর যখনই এসএমএস করবেন, এসএমএস এর শুরুতে আর এ টাইপ করতে একদমই ভুল করবেন না। অপুদির কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে ছবি করলাম অর্থাৎ একটা মুভি করলাম, অ্যাওয়ার্ড পেলাম না অথবা অ্যাওয়ার্ড পেলাম, এই দিকটা হয়তো ছবি হিট হচ্ছে কিন্তু কোনো কারণে অ্যাওয়ার্ডটা মিস হয়ে যাচ্ছে, আপনি কোন দিকটা বেশি প্রেফার করবেন যে আমাকে অ্যাওয়ার্ড পেতে হবে, এটা আমার ডেস্টিনেশন, এটা আমার ইচ্ছা, নাকি সবাই ভালোবাসবে আমাকে? না 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 না, অ্যাওয়ার্ড হচ্ছে এক জিনিস, সবার ভালোবাসাটা হচ্ছে আরেক জিনিস, দুটো দুই সেক্টর। অ্যাওয়ার্ডটা হচ্ছে কি একটা কাজের স্বীকৃতি, সেটা হচ্ছে গুটি কয়েকজন লোক আমাকে স্বীকৃতি দিলেন যে ঠিক আছে, অপু বিশ্বাস একজন আর্টিস্ট, সে এই সিনেমাতে ভালো অ্যাক্টিং করেছে, আমরা তাকে ভূষিত করলাম ভালো অভিনয়ের জন্য। আর হচ্ছে যেটা আমি বললাম যে মানে অ্যাওয়ার্ড, মানে আমি যেটা পাবলিক প্লেসের কথা বলছি, যে তাদের এই অ্যাওয়ার্ডটা তো সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অনেক আর্টিস্ট আছে আমাদের বাংলাদেশে, আমি মেনশন করতে চাচ্ছি না, তারা হচ্ছে যে তাদের ঘরের তাক ভরে গিয়ে তাদের বেডরুমে যাচ্ছে, ইনফ্যাক্ট তাদের বেডরুম ভরে গিয়ে হয়তো বা আরেকটা রুম নিতে হচ্ছে জাস্ট ফর অ্যাওয়ার্ডের জন্য। বাট আলটিমেটলি দেখা যায় কি যে তাদের মানে দর্শকদের ভালোবাসাটুকু কতটুকু পেয়েছে, বা তারা কামব্যাক করতে চাইলে দর্শক তাদেরকে কতটুকু রিসিভ করছে। আমি বরাবরই কিন্তু অ্যাওয়ার্ডের পক্ষও না বিপক্ষেও না, হলে ঠিক আছে, কেউ যদি এখন স্বীকৃতি দেয় আমাকে, আমি এটা অ্যাভয়েড করবো না বা এটাকে ইগনোর করতে চাই না, বাট যদি বা না দেয় আমার নিভারমেন্ট। বাট আমি একটা মানুষ, একটা দিকে আমি সবচেয়ে নত স্বীকার করি, সেটা হচ্ছে আমার দর্শক। তারা যেন আমাকে কখনো মানে কি বলে মানে ছেড়ে না দেয়, তাদের ভালোবাসা, তাদের সবকিছুতে আজকে আমার এত পরিশ্রম। আমি কিন্তু রিসেন্টলি আফটার বেবি, বিফোর বেবি আমি কিন্তু অনেক শুকিয়ে ছিলাম, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। তো এখন কিন্তু আমি আবার সেই স্ট্যান্ড বাজিতে চলছি, কারণ আমার তো খুব নিউলি একটা ব্যাপার, তো আমি কিন্তু সেই স্ট্যান্ড বাজি করছি। ইনফ্যাক্ট আমি 2 মান্থের মধ্যে বা 3 মান্থের মধ্যে কিন্তু আমি আবার সেম ফিজিক্সে আসাটা পসিবিলিটি প্রায় 90%, ইনশাআল্লাহ। তো এটা সমস্ত কিন্তু অ্যাওয়ার্ডের জন্য না, সমস্ত কিছু আমার দর্শকদের জন্য। কারণ যাদেরকে আমি জানিও না, আমার অজান্তে অনেক সিনেমা করেছে, বাট তারা রিসিভ করেছে। তো এই যে ভালোবাসা এবং এত শর্ট টাইমে আমার হচ্ছে 86 মুভি করা, এটা নট ফর জোকিং, এটা শুধুমাত্র মানে সম্ভব হয়েছে আমার দর্শকদের জন্য। সো আমি এই কথাই বলবো যে আমার অ্যাওয়ার্ড, আমার ভালোবাসা, আমার চাহিদা, আমার সব ভালো মন্দ দর্শকদের জন্য। একদম তাই। আর উপরি একটু জানতে চাই, সেটা হচ্ছে প্রথম কোনো কিছুর প্রতি প্রত্যেকটা মানুষের একটা আলাদা অনুভূতি কাজ করে, যখন প্রথম অ্যাওয়ার্ডটা আপনার হাতে আসলো সেই মুহূর্তটা আমি জানতে চাচ্ছি। এবং আমরা যতটুকু জানি যে জান আমার জান এই মুভিটার জন্য আপনি 2টো অ্যাওয়ার্ড পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই অ্যাওয়ার্ড পাওয়ার যে ফিলিংসটা বা এই মুভিটা সম্পর্কে আসলে একটু জানতে চাই। জান আমার জান মুভির সাথে প্রথমে একটা দুঃখ বলবো, সেটা হচ্ছে যে এই ছবিতে যে ডিরেক্টর এডি মানিক, মানে বাহারুদ্দিন মানিক, উনি এখন পৃথিবীতে নাই, উনি মারা গেছেন, গত হয়ে গেছেন। ওনার গত হওয়াটা প্রায় 3 থেকে 4 বছর হচ্ছে। খুব স্যাড একটা ব্যাপার। উনি আমরা একসাথেই অ্যাপ্লাই করেছিলাম আমেরিকার ভিসার জন্য। তো যাই হোক, আমি সাকিব, উনি আমরা অ্যাপ্লাই করি। ইনফ্যাক্ট আমাদের একজন মেকআপ আর্টিস্ট ছিলেন, আমরা 4 জন অ্যাপ্লাই করি। তো আমরা 4 জনে পেয়ে যাই। তো ওনারা 2 জন ঠিক করে আমেরিকা চলে গেলেন, যে না আমাদের আমেরিকা থাকা দরকার। বিকজ বাহার ভাইয়ের একটা ফ্যামিলি ছিলেন, তার মানে বড় ভাইয়ের ফ্যামিলি, তার বড় ভাই সামহাও রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে তার ঘরে 2টো বেবি আছে, তাদেরকে বাহার ভাইকে আর কি নিতে হয়। বাহার ভাইয়ের 3টা বেবি এবং ওনার বড় ভাইয়ের 2টা, মোট 5টা বেবি ওনাকে বেয়ার করতে হয়। তো সেই ক্ষেত্রে থেকে উনি বলছেন যে ডিরেকশন ঠিক আছে আপু, আমাকে তো আপু রাখতেন, দিদি রাখতেন। তো বললো যে সেই সুবাদে আমি চাই যে আমরা একটু যদি আমেরিকায় থাকি, তাহলে হবে কি আমি ওদেরকে ফুল অফ সাপোর্টটা দিতে পারবো। তো আর মাঝে মাঝে দেশে এসে আমি আমার যেহেতু প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা, সেটা হচ্ছে সিনেমা, আমি মাঝে মাঝে ডিরেকশন দিব। এটা বাহার ভাইয়ের কথা। তো সেইভাবে ওনার এই সিনেমাটা করা আমার। তো খুব দুঃখের যে কথাটা বলতে চাচ্ছিলাম, উনি আমেরিকাতে একটা তেলের পাম্পে জব করতেন, সামহাও ওইখানে তাকে শুট করা হয়েছে এবং স্পট ডেট হয়েছে। এটা শোনার পর আমার ভীষণ খারাপ লাগছে। তো আজকে ঈদের দিন ভাবে আপনি যেখানেই থাকেন, যদিও আপনার সিনেমার কথাটা আসলো এবং আপনার সিনেমাতে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আল্লাহ আপনাকে যেন ভালো রাখেন, আল্লাহ যেন আপনার উপর শান্তি বর্ষিত করে, আমি এইটুকু বলবো। অনেক মিস করি তাকে। আর একটা কথা হচ্ছে যে অ্যাওয়ার্ড ব্যাপারটা বললামই তো, এটা একটা কাজের স্বীকৃতি, স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। অবশ্যই। অলরাইট। আচ্ছা, আর আমরা কিন্তু জানি যে আরো বেশ কিছু অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন, তো এই ব্যাপারগুলো আসলে শুনতে চাচ্ছি।
অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, যেমন হচ্ছে কি সিজিএফ, এফএসি, এরকম অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। তবে একটা অ্যাওয়ার্ডের কথা শেয়ার করি, সেটা হচ্ছে কি জার্নালিস্টদের একটা যে আছে, সংগঠন আছে সিজিএফবি, এক্স্যাক্টলি। তো ওখান থেকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, বাট আমি অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম, সেই সময় ছিলেন রাষ্ট্রপতি আব্দুল স্পিকার ছিলেন, সরি, ওই সময়টা উনি স্পিকার ছিলেন, আব্দুল হামিদ, ওনার কাছ থেকে নিয়েছি। স্যার এত এত হোমলি, আমি যখন অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম, পাশে আমাদের অনেক অনেক প্রিয় মমতাজ আপা ছিলেন। তো মমতাজ আপা আমাকে বলছিলেন যে কেমন আছো, তো উনি জাস্ট কেমন আছো কথাটা ক্যাচ করতে উনি বলে নিয়েছেন, এই বয়সের মেয়েরা আর কেমন থাকবে বলো মমতাজ। তো আমি এটা একটা ভালো আমার মেমোরেবল ছিল যে ওনার হাত থেকে নেওয়া। ইনফ্যাক্ট এখন তো উনি রাষ্ট্রপতি হয়ে গেছেন, এটা একটা ইয়ে ছিল। বাট আমার কষ্ট হচ্ছে এখন আমাদের যে পিএম তার কাছ থেকে হাতে নিতে পারিনি, এটা একটা দুঃখ। বাট দেখি আগামীতে যদি, তবে আমাদের আশা এবং গোটা বাংলাদেশের আশা আপনার এই স্বপ্নটা পূরণ হোক, এবং ইনশাআল্লাহ আল্লাহ যেন রহমত করে। এবং অপরদি যেটা হয় যে প্রত্যেকেরই একটা আইডেন্টিটি থাকে, হয়তো আমার পরিচয় এটা। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আমি উপবিশ্বাস, দেন তারপরে এখন তো আমার দুটো পরিচয়, তিনটে পরিচয়, সরি তিনটা। একটা হচ্ছে যে আমি আমার দর্শকদের উপবিশ্বাস, এখান থেকে আমি আমার ফ্যামিলিকেও বলবো না কখনো। ইনফ্যাক্ট আমাকে অনেক জার্নালিস্ট বলে যে দিদি নাম সবচেয়ে প্রাউডের সাথে বলি, ফার্স্ট প্রায়োরিটি এখন মুহূর্তে সেটা হচ্ছে আমি একজন মা, আর তার সাথে সাথে আমার যে প্রায়োরিটি সেটা হচ্ছে আমি দর্শকদের উপর বিশেষ আজও আছি। বেবিকে নিয়ে প্রথম ঈদ গতকালকে তো ঈদ গেছে, আজকে তো ঈদের সেকেন্ড ডে। তো গতকালকে আমি ওকে ওর দাদার বাড়িতে নিয়ে গেলাম, ও তো পুরো ঈদটা দাদার বাড়িতেই কাটালেন। দেন বিকেলে আমি ওর ফুপির বাসায় নিয়ে গেলাম, তখন তো মানে জাস্ট আমি গতকালকে ওকে 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমার কোলেই পাইনি, কারণ প্রথমে দাদির বাড়ি, দাদা ছিলেন, দাদি ছিলেন, আর এরপরে 6টার দিকে ওর ফুপির বাসায় গিয়ে আর কি ওর ফুপি ফুপার সবার কোলে 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 জাস্ট ঈদটা শেষ করে আমরা 9টার দিকে বাসায় ফিরেছি। বাট সে ভীষণ হ্যাপি। অবশ্যই যারা ওদের এসএমএস না পড়লে আমাদেরকে রাখবে না, আজকে বলবে যে ওপদের জন্য এসএমএস পাঠাচ্ছি তোমরা পড়ছো না কেন। আচ্ছা, আমাদের সাথে হচ্ছে তুষুন নাহার রয়েছে মিরপুর 1 থেকে। অপুদি তোমাকে অনেক 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 ভালোবাসা আর ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ। অলরাইট, নদী রয়েছে বিক্রমপুর থেকে। আচ্ছা, আই লাভ ইউ আব্রাহাম, আপনি তোমাদের চাইতে কিন্তু জয় বড় সুপারস্টার। আচ্ছা, এই এসএমএসটার রিপ্লাই একটু শুনতে চাই। জয়, আমার কাছে মনে হয় যে একজন মায়ের কাছে তার সন্তান অনেক বড় সুপারস্টার। আমি জানি না আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন। অ্যাকচুয়ালি কি বলবো, আমি যখন ফার্স্ট ওকে আমার কোলে দিলেন, তখন তো আমি ঠিক মতো বুঝতে পারি না, ইনফ্যাক্ট আমি ওকে ধরতেও পারিনি, বাট কোলে দেওয়া হয়েছে আমাকে আরেকজনকে হেল্প নিয়ে। তো ওই সময় যে আমার ফিলিংস বা রিয়েলাইজেশনটা, এটা আমি সত্যিই শেয়ার করতে পারবো না। যারা যারা মম হয়েছে হয়তো বা তারা বুঝতে পারবে আমার চিন্তাধারাটা। সুপারস্টার তো আসলে দর্শক বানায়, ডেফিনেটলি আমার ছেলে যেহেতু সবার অনেক প্রিয় এবং পছন্দের, স্টার তো অবশ্যই, সুপারটা বলতে পারবো না, বাট স্টার, ও আকাশের তারা, যে সবাই ওকে দেখতে চায়, এটা আমার কাছে সবচেয়ে এবং বেশি ভালো লাগে। আমি কিন্তু অফেয়ারে বলছিলাম যে আমরা সবাই আসলে কথা বলছিলাম যে অপুদি যদি বেবিটাকে নিয়ে আসতো, একটু দেখতে পারতাম, একটু আদর করতে পারতাম। আমি এই রোজার মধ্যে অনেক প্রোগ্রামে গিয়েছি, ওরা প্রত্যেকটা মানুষ এক্সপেকটেশন করেছে যে আমি জয়কে নিয়ে যাব। এটা একজন মা হিসেবে যে কি ভালো লাগা, আমি সত্যি, এটা কোন ভাষা বা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বলে না জানি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো কিছু বন্ধু আছে, যেমন আমাদেরকে লিখেছে রোহান বলেছে অপুদির মুভি, অর্থাৎ অপুদিকে আমরা আজীবন চাই তার কাজের মাধ্যমে। ইনশাআল্লাহ, প্লিজ। এই একটি মাত্র কথা আমাকে ভীষণ ছুঁয়ে গেল, যে আসলে আমাকে কাজের মধ্যে অনেকে দেখতে চায়, এটা আমি বুঝি। যার কারণে আমার কাছে মনে হয়, আমি সবসময় বলে আসছি আমার পরিবার দুটো, একটা হচ্ছে সিনেমা পরিবার, একটা আমার ব্যক্তি জীবনের পরিবার। তো আমি সিনেমাকে তো টানা অনেকটা সময় দিয়েছি, মাঝখানে যে 1.5 বছর আমি ছিলাম না, সেটা আমার ব্যক্তি জীবনের পরিবার ছিল। বাট এখন এসে কি আবার হলো, আমি আবার আমার যে পুরনো পরিবার তাদের সাথে আবার মিশে যাওয়ার চেষ্টা করছি। অলরাইট, আর ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে তুষার জয়েন করেছিল, যে আচ্ছা
অপুদি আমরা ভাবছিলাম যে আজকে আমরা ফেসবুক লাইভে হয়তো আব্রাহামকেও দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, আর একটা কথা একটু জানাতে চাই, আপনারা কিন্তু চাইলে আমাদের যারা এখন শুনছেন, শোনার সাথে সাথে কিন্তু আপনি আমাদেরকে দেখতেও পারেন। অবশ্যই দেখতে হলে আমাদের ফেসবুক পেজে চলে যেতে হবে www.facebook.com/আমার88.4fm। অলরাইট, আর আরো বেশ কিছু SMS রয়েছে। আচ্ছা, SMS গুলোতে পরে যাই। তবে তার আগে একটু জানতে চাই অপুদি, হয়তো বাংলাদেশের মানুষ বাঙালি হিসেবে আমরা আপনাকে একভাবে দেখছি, যখন আপনি বাইরে যাচ্ছেন তখন প্রবাসীদের যে ভালোবাসাটা হয় না, যে হয়তো আপনি গাড়ি করে যাচ্ছেন, হয়তো দেখা এরকম এক্সপেরিয়েন্স অনেক আছে। এটা আমি একটু শুনতে চাচ্ছি। তার মধ্যে একটা সবচেয়ে বড় এক্সপেরিয়েন্স, মানে এক্সপেক্ট করার মতো না একটা এক্সপেরিয়েন্স, সেটা হচ্ছে যে আমি কাতারের শোতে গিয়েছিলাম। আমি সাকিব আমরা একটা শোতে গিয়েছিলাম। তো ওই শোতে গিয়ে আমরা জাস্ট শো হয় কি আগের দিন আমরা সবাই মিলে যাই, পরের দিন হয়তো রাত্রেবেলা শোটা থাকে, দেন পরের দিন আমরা সকালে চলে আসি। তো সাকিব ওই দিন আমাদের আপনার আমাদের তো হাজব্যান্ড ওয়াইফ, তো সাকিব আমাকে বললো যে কাতারটা তো অনেক ভালো লাগলো, চলো আর একটা দিন বেশি থেকে যাই। তো আমরা তখন শো অ্যারেঞ্জারদেরকে বললাম যে সাকিব একটু নাটক করলো যে আমার শরীরটা অনেক খারাপ, আমি তো যেতে পারবো না। তো আমি বললাম যে সাকিব যাবেন, ওকে একা রেখে আমাদেরকে যাওয়াটা ঠিক হবে? আমি যাবো না, আমিও থাকি। আমাদের একটা মানে মেকি একটা সিচুয়েশন ছিল। তো পরে অ্যারেঞ্জাররা বলেছে হ্যাঁ ভাই অনেক অসুস্থ, তাহলে আমরা আপনারা থাকেন, আমি আপনাদের টিকিটটা ওপেন করে রাখছি, আপনারা তাহলে ঠিক মতো চলে এসে, যেহেতু টিকিটের একটা ব্যাপার থাকে। তো আমরা একদিন বেশি থাকলাম। তো একদিন বেশি যেটা কেন থাকা হলো, যে কাতার শহরটা আমরা ঘুরে দেখবো, এই জন্যই থাকা। তো আমরা ওইখানে জানি যে গোল্ডের দোকান আছে, ওইখানে গোল্ডের মানে কাতারে একটা গোল্ড একটা মার্কেট আছে। তো আমি সাকিবকে বললাম যে এখানে আসছি, আমি আমার শাশুড়ির জন্য একটা মালা নিতে চাইলাম, যে ফার্স্ট টাইম আসলাম, আমাকে তার একটা মালা নিয়ে দাও। আর তখন নিউলি আর কি আমার বাবা মারা গেছেন, আমার বাবা মারা যাওয়া হয়ে গেছে প্রায় 3 বছর। তো তখন বাবা মাত্র মারা গেছেন। তো মা তো সবসময় শাখা সিঁদুর পড়তে এনোতে দেখে অভ্যস্ত, হঠাৎ করে খালি হাত আমার কাছে খুব খারাপ লাগছিল। তো আমি সাকিবকে বললাম যে এই গোল মার্কেট যেতে আসছি, তুমি একটা আমার জন্য মালা নাও, আর আমি মার জন্য একটা হাতে চুড়ি নিয়ে নিই সুন্দর দেখে। তো বললো যে ঠিক আছে। তো তখন আমরা মার্কেটে গেছি আমি আর সাকিব। তো সাকিব আবার হয়েছে একজন আমি অ্যাকচুয়ালি কাজ করছি কেন, এই যে আপনার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য কাজ করছি। আর একটু এগুলো মানে 2-3 জন এরকম করতে করতে 6-7 জন, এবার দেখ 6-7 জন না, দুজন খুব মানে ওরা একটু চিপচিপ করে বলছে, আমি বুঝতে পারলাম না। এবার বলে যে আপু আপনারা তো রোটানাতে উঠেছেন, কালকে কখন যাচ্ছেন? বললাম কালকে তো ভাইয়া আমাদের সকালে ফ্লাইটে যেতে হবে। তো বলে যে আপু রাত্রে আপনারা হোটেলে যাবেন কখন? আর আমাদের যেতে যেতে মনে হয় 10টা বেজে যাবে, যেহেতু ঘুরবো আর একটু শপিং করবো, এখন তো জাস্ট দুপুর বেলা। বললো আচ্ছা ঠিক আছে। জাস্ট ওইখানে দেখা টাকা হলো, অনেকে ফুল টুল দিলেন, ওখানকার আবার কিছু কিছু ফুড আছে, অনেকে ফুড আমার জন্য নিয়ে আসলেন, দিলেন, ভালো কথা। শেষ পর আমি ওগুলো যেগুলো কেনার পর সাকিবকে ফোন করলাম, ওগুলো যে তাহলে আমি তো হোটেলের কাছাকাছি চলে আসছি, তোমার জন্য গাড়ি রাখা আছে, তুমি গাড়ি নিয়ে চলে আসো। আর আমার সাথে একটা লোকও ছিল অবশ্য অর্গানাইজারদের। তো পরে ওদের সাথে আমি হোটেলে গেলাম। তখন হোটেলে গিয়ে এরকম সন্ধ্যার পর আবার খাবো, তা আমার ভালো লাগছিল না, আমি শুয়ে আছি। রাতে 10টার দিকে আমাকে ইন্টারকম করা হলো আমার রুমে, যে এরকম হচ্ছে কয়েকজন ছেলে পেলে আসছে, আপু আপনাকে আসতে হবে নিচে। তা বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি নিচে গিয়ে দেখি কি ওই যে 7জনের সাথে দেখা হচ্ছিল, তারা তো আমি সারপ্রাইজ দিয়েছি, আপনারা বলছে হ্যাঁ আমি তো কালকে সকালে যাবো, এই জন্য আপনাকে বাই বলতে আসলাম। এরপর দেখি ওনাদের হাতে একটা গিফটের বক্স, মানে 2-3টা গিফট বক্স, কারু কাছে কম্বল। ইনফ্যাক্ট এইসব মানে মিডল ইস্টে গেলে তো অনেকে কম্বলটা পছন্দ করে, কারণ ওটা অনেক ভালো পাওয়া যায়। কম্বল, কারু কাছে ড্রেস, কারু কাছে হচ্ছে ওইখানকার খেজুর, তারপরে যেটা ভালো মনে করেছে, মানে যেটা বেস্ট আর কি ওরা জানে এরকম। তো 4 জন মিলে আমাকে একটা ঘড়ি গিফট করেছে, ডায়মন্ডের ঘড়ি, যেটার দাম হচ্ছে কি প্রায় 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা। তো ওইটা যখন করেছে, আর বাকি যে 3 জনের হাতে আমি দেখলাম খেজুর, কম্বল, খেজুর 2 জনের কাছে ছিল, কম্বল ছিল, এই হচ্ছে 7 জন। তো আমি বললাম মানে আমি যে ওখানে কাতারের অ্যামাউন্টটা দেখলাম যে প্রায় হচ্ছে গিয়ে 97 কাতার রিয়াল, তার মানে বাংলা টাকা প্রায় 2 লাখ 2.5 লাখ টাকার মতো। তো আমি বললাম এটা কি করলেন আপনারা, কেন এটা করতে গেলেন? তো পরবর্তী আপু বিশ্বাস করেন আমরা আপনাকে যে কি পরিমাণ ভালোবাসি, আপনাকে একটি কারণে ভালোবাসি, সেটা হচ্ছে যে আপনার সিনেমা আমার বউ বাচ্চারা দেখতে পারে, আমার পরিবারের লোকরা দেখতে পারে, এবং তারা দেখে বলে যে এই একমাত্র বাংলাদেশি নায়িকার সিনেমা দেখলে আমাদের লজ্জা লাগে না। আমি বললাম প্লিজ এভাবে বললেন না, সবাই অনেক ভালো কাজ করে এবং করছেও, আপনি আমাকে কেন বললেন? তো
তো যেটা হয় কি যে বরাবরই আমার সিনেমাগুলোতে একটু ড্রেস আপের ব্যাপারটা থাকে, যেটা একটু খুব বেশি ঢাকা ঢুকা। আসলে এটা আসলে সবসময় সাকিব আমাকে প্রেফার করতেন যে তুমি এইভাবে চলে, বিকজ তুমি একজনের ওয়াইফ, এটা ভুলে গেলে যাবে না। ইনফ্যাক্ট আমি তোমার সাথে কাজ করছি, আমি তো জানি তোমার হাজবেন্ড আমি, তুমি যদি ওইরকম ওপেনলি কাজ করো, এটা আমার কাছে খুব লজ্জাজনক লাগে। যার কারণে হয় কি আমরা যেহেতু স্বামী স্ত্রী এই কেমিস্ট্রিটা থেকেও মনে করেন আমি অনেকটা ঢাকা ঢুকা ভাবে কাজ করতে হয়েছে। ইনফ্যাক্ট দর্শকদের ধন্যবাদ যে তারা কিন্তু একটা মানে সাদরে গ্রহণ করেছে যে না অপু বিশ্বাস এমনই ড্রেস আপ করে। তো উনি যখন এই ধরনের কথা বললেন তাই বললাম আপনি কিন্তু সব দিলেন, আপনি বাসায় কত পাঠান? তো বললো যে আপা এবার পাঠাবো না। আমি না, এটা ঠিক করেনি। বলছে আপনি জানেন না আপা, আপনি যখন ওখানে ছিলেন বাসায় কথা বলেছি, এমনকি আমরা কয়েকজনকে ভিডিও কলে বাসায় দেখাচ্ছি, তখন সবাই বলেছে যে ওনাকে তো কাছে করা সম্ভব না, হয়তো বা আমাদের দ্বারা সম্ভব না ওনার কাছে যাওয়ার, বাট ওনাকে যে আমরা পছন্দ করি আমাদের সমস্ত ঈদের তরফ থেকে ওনাকে তোমরা এই গিফটটা দিয়ে দিবা। তো আমার কাছে এটা একটা কি পরিমাণ যে অ্যাচিভ, মানে আজকে আমি রেডিওতে এই কথাটা বললাম যে সত্যি বলার মতো অসাধারণ। আর এই মুহূর্তে আরেকবার বন্ধুদেরকে বলতে চাই যারা এই মুহূর্তে জয়েন করতে চাচ্ছেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন RA, তারপর নাম ঠিকানা এবং যেই কথাটি আমাদেরকে বলতে চাচ্ছেন এবং আমাদের স্পেশাল গেস্ট আমাদের সবার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে বলতে চাচ্ছেন, লিখে পাঠাবেন 6969 এই নম্বরটিতে। আমি আসলে একটা ব্যাপার জানতে চাই যে এটা তো শুনলাম প্রবাসের ব্যাপার, দেশে এমন কখনো হয় না যে আপনি কোনো শপিং মলে বা হচ্ছে কোথাও রোডে কোনটা বলবো আর কোনটা ছাড়বো, আচ্ছা তাহলে আমরা কিছু শুনতে তাহলে এক কাজ করি, যেহেতু মাথায় আসলো সেটা হচ্ছে হয় না নীরবে ভালোবাসা, ফ্যানদের ভালোবাসা, হয়তো একটা গিফট পাঠিয়ে বলছে আমি হয়তো আপনি তাকে আমি আপনার সামনে আসবো না কখনো, বাট একটা গিফট দিয়ে দিচ্ছি, এরকম কোন এক্সপেরিয়েন্স আছে কিনা? এক্স্যাক্টলি আছে, এরকম অনেক অনেক মানে হিউজ আছে। আমাকে অনেক দর্শক এমন আছে যে অনেক ফ্যান্স আমার বাসায় হয়তো গিফট পাঠিয়ে দেয়, মানে হয় যে কুমিল্লার চাদরটা অনেক ফেভারিট, মানে কুমিল্লার যে বেডশিট গুলো হয় এটা কিন্তু অনেক মানে নাম করা, মানে ওটা কটনটা পিওর হয়। তো এরকম হয় কি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু কমন কিছু কিছু জিনিস আছে যেটা অনেক পপুলার, যেমন আমাদের বগুড়ার দইটা অনেক পপুলার, এরকম অনেক জায়গা আছে যেমন সিলেটের চা। তো এরকম যারা পাঠায় ওর মাঝখানে একটা চিরকুট থাকে। আমার মনে আছে যে একটা ভক্ত, একটা মেয়ে ভক্ত, ছেলে না, মানে এটা জাস্ট আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগে। সে পাঠিয়েছে সে তার হাজবেন্ড, সে তার বয়ফ্রেন্ডকে ইগনোর করেছে, সে আমাকে লাভ করে, মানে এতটা। ইনফ্যাক্ট সে সাকিবকে পছন্দ করে না, কেন আমার সাথে, এটা অবশ্য বিয়ের আগে ঘটনা, মানে দর্শক জানেন আমাদের বিয়ে হয়েছে সেই সময়টার কথা বলছে। তো তখন হয়েছে যে তারা এক্সাইটেড কেন আমি সাকিবের সাথে কথা বলবো এবং কেন এত সাকিবের সাথে সিনেমা করবো, যে সিনেমা করতে হবে না তুমি অন্য হিরোদের সাথে করো, মানে সে সাকিবকে জেলাস করে, সে আমাকে পছন্দ করে। আর ছেলে ভক্তদের কথা তো কি বলবো, আমার মনে আছে যে আমি শুটিং করছিলাম কক্সবাজার, তো কক্সবাজার শুটিং করছিলাম, তো এরকম একটা হচ্ছে টুরিস্ট একটা ছেলে, সে হচ্ছে ঘুরতে আসছে, তো ঘুরতে এসে জানতে পেরেছে যে অপু বিশ্বাসের শুটিং হচ্ছে, অপু বিশ্বাস সাকিব খানের। তো সে অন দ্য স্পটে গেছে, স্পটে গিয়ে স্ট্রেট আমার কাছে আসছে, এসে আমি বলতেছে যে আমি কিন্তু আপনাকে সত্যি সত্যি ভালোবাসি, আপনি কি এটা জানেন? আমি আমার ফান করছে, একদম জাস্ট আমার সামনে এসে দাঁড়িয়ে, মানে কেউ আটকাচ্ছিল ওইখান থেকে দেখি খুব মানে অ্যাংরি টাইপ, আর কেন আমাকে আটকাচ্ছ, আমি যাব। সে ধাক্কা দিয়ে একদম সোজা আমার কাছে চলে এসেছে, বলছে যে আপনাকে আমি অনেক পছন্দ করি, আপনি শুকাইলেন মোটা থাকেন যাই থাকেন আপনাকে আমি পছন্দ করি, আই লাভ ইউ। চিল্লা ছেলে বলতেছে, আমি না পুরো একদম মানে অ্যাম্বারেসিং ফিল করছি। তো পরে বললাম যে ঠিক আছে আপনি আমাকে ভালোবাসেন তো অনেক ভালো কথা, তো মানে ঠিক আছে আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে বিয়ে করার জন্য আমার যা যা করতে হবে, যা যা দরকার আমি তাই করতে রাজি আছি, আমাকে যেখানে যেতে হয় তাই করব, বাট আপনি ওই যে সাকিব খানের সাথে বেশি জড়াবেন না, এটা কিন্তু আমার গায়ে জড়াবে। তো এইরকম অনেক অ্যাংরি ঘটনা আছে যে শুটিং করছি আমার মানে দূর থেকে চিল্লাচ্ছে অপু আই লাভ ইউ, অপু আই লাভ ইউ, এরকম হয়তো বা যাচ্ছি দর্শকদের ভিড়ে আমাকে মানে চাপাচাপিতে পরে আমার হয়তো বা ওড়না আছে, ওড়নাটা হয়তো তাদের কাছে চলে গেছে, এটা ছাড়বো না, এটা আমার কাছে থেকে গেল, এরকম অনেক ঘটনা আছে। কারণ এত বছরের ফিল্ম ক্যারিয়ার, প্রায় 9-10 বছরের ফিল্ম ক্যারিয়ার, তাতে করে আপনার অনেক ঘটনা তো ঘটে গেছে। আর যেটা হয় যে ফেস্টিভ ডে গুলোতে আমার বাসায় মিনিমাম 10 থেকে 15টা গিফট আসে, সেটা বিছানা চাদর, চা, তারপরে আম, কাঁঠাল, তারপরে আমার ড্রেস, তারপরে আমার অর্নামেন্ট, আমার ব্যাগ, গ্রিটিংস কার্ড, তো হিউজ, এগুলো আসতেই থাকে ইনশাআল্লাহ। এবং সবকিছুর পেছনেই কিন্তু হচ্ছে অপুর প্রতি ভালোবাসা। এক্স্যাক্টলি। অলরাইট, জয় জয়েন করছে ফরিদপুর থেকে। আপু খুব 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 ভালো লাগছে আপনার ভয়েস শুনে। আচ্ছা, ফরিদপুর আমার শ্বশুর বাড়ির লোক, এই আমার পাশাপাশি, আমি গোপালগঞ্জের।
আচ্ছা আচ্ছা সরি ফরিদপুর জেলা মানে আমার হাজবেন্ডের বাড়ি গোপালগঞ্জ রাজদি। আচ্ছা অলরাইট, আমাদের সাথে হচ্ছে বিক্রমপুর থেকে হচ্ছে রেহানা ছিল, যে অপুদি তোমাকে অনেক 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 ভালোবাসি এবং তুমি সারাটা জীবন আমাদের সাথেই থাকো এবং অনেক অনেক ভালো কাজ উপহার দাও। হ্যাঁ অবশ্যই, এটা তো চেষ্টাই চলছে। এবং এই মুহূর্তে সময় বলছে ঠিক 4:53 অর্থাৎ আমাদেরকে একটা নিউজ ব্রেকে যেতে হবে একটু পরে। তবে তার আগে অর্থাৎ যেটা বলছিলাম যে যেই ফিল্মটা নিয়ে কথা হবে ব্রেকের পরে, এটা প্রত্যেকটা মানুষ জানতে চায়, আমরা জানতে চাই। সেই ফিল্মের নাম এখন বলছি না, তবে ব্রেকের পরে এসে এটা নিয়ে ডিটেইলসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অলরাইট, আর বন্ধুরা যদি চান এই সময়টাতে জয়েন করতে তাহলে 6969 নাম্বারটা খোলা রয়েছে শুরুতেই, আর এই লিখতে একদমই ভুলবেন না। চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে। আর চলছে অবশ্যই ফিল্মি টকিজ, আর আজকে সাথে আছেন আমাদের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। একটু পর ফিরছি, টিল দেন স্টে টিউনড উইথ রেডিও আমার 88.4 FM। Hello friends. অপু দি 15 মিনিট আমরা আসছি ঈদের 15 মিনিট।